হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রিবর্ন আইস। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে 2025-এর ইউপিএসসির জন্য কিভাবে প্রস্তুতি নেবে, এবং তোমাদের সেই রিকোয়েস্টের ফলস্বরূপ আজকে এই ভিডিওটা নিয়ে আসতে চলেছি। এই ভিডিওতে আমরা ডিসকাস করব ইউপিএসসির জন্য 2025 সালে যারা যারা প্রস্তুতি নিতে চাচ্ছ বা যারা যারা প্রস্তুতি অলরেডি শুরু করেছো তারা কিভাবে 2025-এর জন্য প্রস্তুতি শুরু করবে। তো সেটার আগে আমাদের এটা বুঝতে হবে 2025-এর পরীক্ষাটা হবে কবে। 2025-এর পরীক্ষাটা হবে মে মাসের লাস্ট উইকে। আই থিঙ্ক 26 তারিখ ডিক্লেয়ার করা অলরেডি হয়েছে, মে মাসের 26, ঠিক আছে, 26 কি 25 এই সময়টার মধ্যে হচ্ছে ইউপিএসসি পরীক্ষা হয়ে থাকবে। অর্থাৎ মে মাসের লাস্ট সানডে যে আছে, মে মাসের লাস্ট সানডেতে হচ্ছে ইউপিএসসি পরীক্ষা হবে 2025 সালে। তুমি যদি এটা দেখো, এটাও মে মাস, তো আজ থেকে বলতে পারো 12 মাস সময় আছে। এই মাস থেকে তোমাদের হাতে 12 মাস সময় আছে ইউপিএসসি প্রস্তুতির জন্য, মানে ইউপিএসসি প্রিলিমসের জন্য। এবং মেন্স যেটা আছে, মেন্স সামনের বছর আগস্টে হবে, 1 মাস এগিয়ে এসেছে। ওকে, তো এখন প্রশ্নটা হচ্ছে 2025-এর জন্য যারা যারা প্রস্তুতি শুরু করেছো তারা কিভাবে করবে। দেখো, টোটাল সিলেবাসটাকে যদি আমরা ভাগ করি, আমাদের টোটাল 2 ধরনের সাবজেক্ট আছে বা 2 ধরনের পরীক্ষা হয় ইউপিএসসির ক্ষেত্রে। একটাকে আমরা নাম দিয়েছি প্রিলিমস বা যেটাকে প্রিলিমস বলে, এবং 2 নাম্বার রয়েছে হচ্ছে মেইনস, ঠিক আছে। এবং তুমি দেখবে কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো কেবলমাত্র মেইনসের জন্য, কেবলমাত্র মেইনসের জন্য কিছু সাবজেক্ট রয়েছে, কেবলমাত্র মেইনসের জন্য কিছু সাবজেক্ট রয়েছে। কি কি সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টগুলো আমাদের জানতে হবে, যেগুলো কেবলমাত্র মেইনসের জন্যই তোমাদের কাজে লাগবে। কি কি রয়েছে, অর্থাৎ এসএ যেটা আছে, এসএ তোমাদের শুধুমাত্র মেন্সের জন্য। এথিক্স বা জিএস 4 যেটা আছে সেটা কেবলমাত্র মেন্সের কাজে লাগবে। এর পাশাপাশি ইন্টারনাল সিকিউরিটি রয়েছে, ইন্টারনাল সিকিউরিটি, গভর্নেন্স, সোসাইটি, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো পার্টিকুলারলি একদম নির্দিষ্ট রূপে, তার সঙ্গে ওয়ার্ল্ড হিস্ট্রি রয়েছে, ওয়ার্ল্ড হিস্ট্রি। তো এই সাবজেক্টগুলো যে রয়েছে, এই সাবজেক্টগুলো শুধুমাত্র মেইনস ওরিয়েন্টেড। এগুলো থেকে প্রিলিমসে কোনো কোশ্চেন আসার কোনো ধরনের চান্স নেই। এগুলো থেকে যদি কোশ্চেন আসে সেগুলো কেবলমাত্র কিসে, মেইনসে আসবে। এবং এগুলো বাদ দিয়েও কিছু সাবজেক্ট আছে যেগুলো আমাদের প্রিলিমসের জন্য কাজে লাগবে, মেইনসের জন্য কাজে লাগবে। তো প্রিলিমস আর মেইনসের জন্য কোন কোন সাবজেক্টগুলো আমাদের কাজে লাগবে, প্রিলিমস প্লাস মেইনস। ওকে, প্রিলিমস প্লাস মেইনস। তো প্রিলিমস এবং মেইনসে কি কি সাবজেক্ট রয়েছে, প্রিলিমস ও মেইনসের সাবজেক্টের তালিকা যদি আমরা দেখি তাহলে কি কি সাবজেক্ট রয়েছে। সবার প্রথমে যে সাবজেক্টটা আসে আমাদের সেটা হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। ইতিহাসে কি কি রয়েছে, ইতিহাসের ক্ষেত্রে আমরা ইতিহাসের একটা বিরাট সিলেবাস লক্ষ্য করতে পারি। অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, মেডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, এন্ড মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, এবং তার সাথে আর্ট এন্ড কালচার রয়েছে। তো টোটাল ইতিহাসটা যে আছে এটা আমাদের প্রিলিমসের জন্য দরকার, এটা মেইনসের জন্য দরকার। ইকুয়ালি আমাদের কি রয়েছে, হিস্ট্রির পরে আমাদের রয়েছে পলিটি। পলিটি যে রয়েছে, পলিটি হচ্ছে আমাদের মেইনসেও দরকার প্লাস প্রিলিমসেও দরকার। এর পাশাপাশি কি রয়েছে, ইকোনমি রয়েছে, সায়েন্স অ্যান্ড টেক রয়েছে, জিওগ্রাফি রয়েছে, এনভায়রনমেন্ট রয়েছে, এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপও বলতে পারো। ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থেকে কোশ্চেন আমাদের চলে আসে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, ঠিক আছে। তো এতগুলো টপিকস রয়েছে যেগুলো মেইনস এবং প্রিলিমস দুটোর জন্যই আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, বোঝা গেল। এই সাবজেক্টগুলো আমাদের মেইনসের জন্য ইম্পর্টেন্ট কেবলমাত্র, এবং এই সাবজেক্ট যেগুলো আছে এই সাবজেক্টগুলো কেবলমাত্র আমাদের প্রিলিমসের জন্য ইম্পর্টেন্ট। এখন আমাদের প্রসেসটা কি হবে, কোন প্রসেসে আমরা সাবজেক্টগুলো পড়া শুরু করব, সেটা সবচেয়ে বড় বিষয়। তো সাবজেক্ট আমরা কি ধরনের পেলাম, আমরা 2 ধরনের সাবজেক্ট পেলাম। 2 ধরনের সাবজেক্ট মেনলি আমরা পেয়েছি। কি কি ধরনের সাবজেক্ট পেয়েছি, একটা প্রিলিমস প্লাস মেইনস উভয়ের জন্য, এবং আরেকটা সাবজেক্ট পেয়েছি হচ্ছে কেবলমাত্র মেইনসের জন্য। তো দেখো আমাদের কাছে সময় কতটা আছে, আমাদের কাছে সময় আছে 12 মান্থ। এই 12 মান্থটাকে সবার প্রথমত 4টা ভাগে ভাগ করে নাও।
4 ইন্টু 4 ইন্টু 4, এই 4 ভাগে তোমরা হচ্ছে 12 মান্থকে ভাগ করে দাও। প্রথম 4 মাস যে আছে, প্রথম 4 মাস যে আছে অর্থাৎ মে 10 তারিখ থেকে ধরতে পারো, জুন, জুলাই, আগস্ট, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর পর্যন্ত নিয়ে দাও, ঠিক আছে? 5 মাস নিয়ে দাও, সেপ্টেম্বর 5, 3 আর 4, ঠিক আছে? বা 5, 4, 3 এইভাবে নিয়ে দাও, ঠিক আছে? 5, 4, 3, 5, 4, 3। প্রথম 5 মাস যে রয়েছে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই সময়ের মধ্যে তোমাদের টার্গেট স্পেসিফিক ভাবে আমাদের সেই সমস্ত টপিকস থাকবে যেগুলো মেন্স এবং প্রিলিমস উভয়ের জন্য ইম্পর্টেন্ট। মেন্স প্লাস প্রিলিমসের জন্য যে সাবজেক্টগুলো থাকবে, এই সাবজেক্টগুলো তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট থাকবে প্রথম 5 মাসের জন্য। এখন প্রশ্ন আসতে পারে, স্যার অনেকগুলো তো সাবজেক্ট বললেন, কোন কোন সাবজেক্টগুলো প্রথমে করব এবং কোনগুলো পরে করব? তোমরা যদি আমার সাজেশন নিতে চাও, আমি তোমাদের সবার প্রথমে যেটা করতে বলবো, সবার প্রথমে করতে বলবো হচ্ছে জিওগ্রাফি এবং সায়েন্স। সবার প্রথমে করবে হচ্ছে জিওগ্রাফি এবং সায়েন্স। জিওগ্রাফিটা সবার প্রথমে করে নেবে, ঠিক আছে? সবার প্রথমে জিওগ্রাফি, সবার প্রথমে জিওগ্রাফি ভালো মতো করে নেবে। কেন জিওগ্রাফি করে নেবে? জিওগ্রাফি করলে পরে ভারতের ম্যাপ সম্বন্ধে আইডিয়া আসবে, এবং ভারতের ম্যাপ, বিশ্বের ম্যাপ সম্বন্ধে যখন আইডিয়া আসবে তো অন্য সাবজেক্টগুলোতে বেশি সুবিধা হবে, ঠিক আছে? সবার প্রথমে জিওগ্রাফি করবে। জিওগ্রাফির পরে হচ্ছে এনভায়রনমেন্ট ধরবে। যেহেতু জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট যা আছে, দুটো সাবজেক্ট হচ্ছে লাগালাগি, একই ধরনের সাবজেক্ট, তো এই দুটো সাবজেক্ট হচ্ছে একসাথে করবে, তাহলে বুঝতে সুবিধা হবে। জিওগ্রাফি, এনভায়রনমেন্ট সবার প্রথমে করবে। এই দুটোর জন্য কি কি টপিকস থাকবে? ফিজিক্যাল জিওগ্রাফি তোমাদের থাকবে এবং তার সাথে ইন্ডিয়া জিওগ্রাফি থাকবে, ঠিক আছে? জিওগ্রাফি থেকে এই দুটো টপিকস তোমাদের থাকে হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি এবং ইন্ডিয়ান জিওগ্রাফি, এই দুটো ডিটেলসে পড়বে। সিমিলারলি যখন ফিজিক্যাল জিওগ্রাফি পড়বে, এখানে 3টা টপিকস পাবে। একটাকে হচ্ছে ফিজিওগ্রাফি বলবে, ফিজিওগ্রাফি। 2 নাম্বারটা বলবে ক্লাইমেটোলজি। 3 নাম্বারটা হচ্ছে ওশিয়ানোগ্রাফি। এখানে তোমাদের একটা বুদ্ধি খাটাতে হবে, এখানে তোমাদের একটা বুদ্ধি খাটাতে হবে। কি ধরনের বুদ্ধি খাটাতে হবে? যেহেতু কি বললাম, জিওগ্রাফি, এনভায়রনমেন্ট প্রায় সেম ধরনের সাবজেক্ট। ফিজিওগ্রাফি যখন পড়ছো তোমরা, ফিজিওগ্রাফি পড়ার সময় ইকোসিস্টেম যেটা আছে, ইকোসিস্টেম এখানেই পড়ে নেবে। ইকোসিস্টেম, পার্টিকুলার টেরিস্ট্রিয়াল যে ইকোসিস্টেম রয়েছে, টেরিস্ট্রিয়াল ইকোসিস্টেম, তারপর বায়োমস যে আছে, বায়োমস, এগুলো এখানেই পড়ে নেবে। প্লাস এখানে ল্যান্ড পলিউশন যেটা আছে সেটাও এখানে পড়ে নেবে, ঠিক আছে? ভূমি দূষণ যে হচ্ছে, সলিড ওয়েস্ট ফার্স্ট যে আছে, সেগুলো এখানে পড়ে নেবে। সিমিলারলি ক্লাইমেটোলজি যখন পড়বে, ক্লাইমেটোলজি পড়ার সাথে সাথে, এটা পড়ার সাথে সাথে এখানে এয়ার পলিউশন পড়বে, যেহেতু বায়ুর সাথেই বিশেষত ব্যাপার এটা, এই বিষয়গুলো এটার সাথেই রিলেটেড, তো এয়ার পলিউশন পড়বে। 2 নাম্বার জিনিস এখানে পড়বে হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং। এটাও এখানে তোমরা ডিটেলসে পড়ে নেবে ক্লাইমেটোলজি পোর্শনের মধ্যেই, সময় লাগুক, বাট এখানে এটাই পড়বে। ওশেনোগ্রাফি যখন যাবে, ওশেনোগ্রাফি তো সেম জিনিসই করবে, ওশেনোগ্রাফিতে সেম করবে। প্রথমত পড়বে হচ্ছে অ্যাকোয়াটিক ইকোসিস্টেম, অ্যাকোয়াটিক ইকোসিস্টেম যেটা আছে সেটা পড়বে, ঠিক আছে? এবং 2 নাম্বার অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের পাশাপাশি এখানে তোমরা ওয়াটার পলিউশন যেটা আছে সেটাও তোমরা পড়ে নেবে। ওয়াটার পলিউশন এবং অ্যাকোয়াটিক ইকোসিস্টেম যে আছে সেটার মধ্যে কি কি চ্যালেঞ্জগুলো আছে সেই বিষয়গুলো পড়ে নেবে। তাহলে কি হবে, এটার পাশাপাশি তোমাদের এনভায়রনমেন্টে যে 50-60% আছে, 50 থেকে 70% এনভায়রনমেন্ট এগুলোই রয়েছে। 50 থেকে 70% এনভায়রনমেন্ট তোমার এটার সাথে সাথেই হয়ে যাবে, ঠিক আছে? এবং তারপরে ধরবে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, তারপরে যাবে হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি। যেমন তুমি এখানে যখন ওয়াটার পলিউশন পড়বে, ওয়াটার পলিউশন পড়ার সময়, গঙ্গা নদী যা আছে, গঙ্গা নদীর যে পলিউশন আছে সেটা পড়ে নেবে। ভারতের যে রিভার্স গুলো আছে তাদের হচ্ছে স্ট্যাটাস কি দূষণের জায়গা থেকে, সেটা পড়ে নেবে। বিশ্বের যে বিভিন্ন নদীগুলো আছে তাদের দূষণের স্ট্যাটাস কি সেটা পড়ে নেবে। তারা নদীকে দূষণ মুক্ত করতে কি কি পদক্ষেপ নিচ্ছে সেটাও তোমরা দেখে নিবে। তাহলে কি হবে, তাহলে তোমাদের সুবিধা হবে এগুলোর সাথে ইন্টিগ্রেট করে পড়তে। তো জিওগ্রাফি, এনভায়রনমেন্টটা একসাথে পড়বে। এরপরে শুধু তোমাদের 1-2 বিষয় বাকি থাকবে, বায়োডাইভার্সিটি বাকি থাকবে এবং ইকোসিস্টেম থেকে 2-1 ছোটখাটো টপিকস বাকি থাকলে থাকতে পারে, বাট মেজরিটি ইকোসিস্টেম আর জিওগ্রাফি একসাথে করে নেবে। এটা যখন একবার হয়ে যাবে তখন তোমরা ইন্ডিয়ান জিওগ্রাফি ধরবে, ইন্ডিয়ান জিওগ্রাফি ধরবে। ইন্ডিয়ান জিওগ্রাফি যখন হিমালয় পড়বে, সাপোজ হিমালয় পড়ছে, তো হিমালয় যখন পড়বে, হিমালয়ের ক্ষেত্রে বর্তমানে কি কি চ্যালেঞ্জ আছে হিমালয় ইকোসিস্টেমের ক্ষেত্রে সেগুলো একটু দেখে নিলে। হিমালয় ইকোসিস্টেমে বর্তমানে কি কি চ্যালেঞ্জ রয়েছে,
কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, গ্লেশিয়ার মেল্ট হচ্ছে, কেন হচ্ছে না হচ্ছে, এই সবগুলো বিষয় এটার সাথে দেখে নেবে। তো জিওগ্রাফি এনভায়রনমেন্ট যে আছে এই দুটোকে একসাথে দেখার চেষ্টা করবে, তাহলে বোধগম্যতা বাড়বে। 2 নম্বর সাবজেক্টে কি যাবে এখন? সায়েন্সটা পরে করো, সায়েন্সটা একটু আগে বলেছিলাম আগে করতে, সায়েন্সটা পরে করলে হবে। 2 নম্বর সাবজেক্ট যেটা তোমরা ধরবে জিওগ্রাফির সাথে সাথে তোমরা যেটা ধরবে তার নাম হচ্ছে ইকোনমি। ইকোনমি ধরবে। ইকোনমি কেন ধরবে? ইকোনমি জিওগ্রাফি অনেকটা রিলেটেড। এগ্রিকালচার যখন পড়বে এটা ইকোনমিতেও পাবে, জিওগ্রাফিতেও পাবে। বৈশ্বিক এগ্রিকালচার জিওগ্রাফিতে আছে, ঠিক আছে, এবং ইকোনমি কিছু কিছু ফ্যাক্টর, এগ্রিকালচার কিছু কিছু ফ্যাক্টর জিওগ্রাফিতেও আছে। তো ইকোনমি আর জিওগ্রাফি অনেকটা একে অপরের সাথে কানেক্টেড। যখন ইন্ডাস্ট্রি পড়বে, ইন্ডাস্ট্রি তোমার ইকোনমিতেও আছে, ইকোনমিতে পলিসি পড়বে, একইভাবে ইন্ডাস্ট্রি লোকেশন যেটা আছে সেটা তুমি জিওগ্রাফিতে পড়বে। তো ইকোনমি এবং জিওগ্রাফি একই সাথে কানেক্টেড। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই দুটো সাবজেক্ট মিলে ইউপিএসসিতে টোটাল মার্কস কত? ইউপিএসসিতে দুটো সাবজেক্ট মিলে অ্যারাউন্ড প্রতি বছর যদি দেখো অ্যারাউন্ড 50 মার্কস কিন্তু প্রতি বছর, সরি 50 কোশ্চেন্স। ওকে আমি স্টেবলি সরি 50 মার্কস এটা হবে না, 50 কোশ্চেন, ঠিক আছে, 50 কোশ্চেন্স প্রতি বছর এই দুটো টপিকস থেকে আসছে। জিওগ্রাফি, এনভায়রনমেন্ট এবং ইকোনমিক্স, এই তিনটা টপিকস থেকে প্রতি বছর 50 কোশ্চেন ইউপিএসসিতে আসছে। প্রতি বছর 50 কোশ্চেন এখান থেকে আসছে, এটা মাথায় রেখো, প্রতি বছর আসছে। তার মানে 50 কোশ্চেনের মধ্যে তোমরা যদি অ্যারাউন্ড 35 কোশ্চেন যদি কালেক্ট করতে পারো এবং ভালো মতো পড়াশোনা করলে 35% কোশ্চেন কালেক্ট হয়ে যায়, মানে 35+ কোশ্চেন তোমাদের কালেকশন হয়ে যাবে, সেটা সঠিকভাবে করতে পারবে। এবং যে সেটা যদি তোমরা কোনোভাবে করতে পারো তাহলে তোমার ধরে নাও 70 মার্কস তোমার অটোমেটিকলি চলে আসছে। এবছর প্রিলিমসে কাট অফ ছিল 75, খুব বেশি যদি প্রিলিমসে কাট অফ যায় 85 যাবে। 75 থেকে 85 এর মধ্যে প্রিলিমসের কাট অফ থাকে এবং সেখানে 70 মার্কস যদি তুমি এই তিনটা সাবজেক্ট থেকে তুলে নাও তাহলে তোমার অর্ধেক কাজ কিন্তু হয়ে গেল। এখন তোমার লক্ষ্য কি? এখন তোমার লক্ষ্য হচ্ছে এক্সট্রা মার্কস আনা। ইকোনমির পরে কোন সাবজেক্ট আসবে? ইকোনমির পরে সাবজেক্ট যদি দেখো, ইকোনমির পরে পড়বে হচ্ছে পলিটি। পলিটি থেকে কটা মার্কস পাবে? পলিটি থেকে যদি তোমরা দেখো, পলিটি থেকে টোটাল মার্কস আসবে তোমার হচ্ছে 15টা কোশ্চেন আসবে, মিনিমাম 15টা কোশ্চেন আসবে। এবং ভালো মতো যদি পড়াশোনা করতে পারো এই 15টা কোশ্চেনের মধ্যে অ্যারাউন্ড 30+ অ্যাটেন্ড করা সম্ভব। 30+ও যদি না হয় 10টা চোখ বন্ধ করে অ্যাটেন্ড করতে পারবে এবং কারেক্ট করতে পারবে। 10টা চোখ বন্ধ করে করতে পারবে যদি ভালো মতো পড়াশোনা করতে পারো। তো এখানে কত আসলো তোমার? এখানে 35 আর এখানে যদি 10 চলে আসে, 35 যোগ 10 কত হলো? 45 তোমার এখান থেকেই চলে আসলো। তো 45 মানে কত মার্কস? তোমার 90 মার্কস উঠে যাচ্ছে। 90 মার্কস উঠে যাওয়া মানে কি? 90 মার্কস উঠে যাওয়া মানে তোমার অলরেডি 75 থেকে 85 তোমার কাট অফ আসে বর্তমানে। তো 90 মার্কস তোমার এখান থেকে উঠে যাচ্ছে। এরপরে তুমি যেটা করবে, এরপরে তুমি যে মার্কসটা উঠাবে সেটা বোনাস মার্কস। এরপরে কি কি সাবজেক্ট আছে? এরপরে সাবজেক্ট আছে তোমার কেবলমাত্র দুটো সাবজেক্ট, একটা রয়েছে হিস্ট্রি, একটা রয়েছে সায়েন্স অ্যান্ড টেক, এবং ইন্টারন্যাশনাল রিলেশনশিপ রয়েছে, ঠিক আছে। এই তিনটার মধ্যে হিস্ট্রি থেকে মোটামুটি 5 থেকে 7টা আনসার করা যায়। হিস্ট্রি থেকে 5 থেকে 7টা আনসার করা যায়। সায়েন্সটাও যদি ভালো মতো করা যায় 5+ কোশ্চেন আনসার করা যায়। কতগুলো আসছে আমি সেটা বলছি না, মোটামুটি 5+ কোশ্চেন আনসার করা যায় এটা থেকে। এবং আইআর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স বেস কোশ্চেন আসে, এখান থেকেও 2-3টা করা যায়, ঠিক আছে। তো এখান থেকেও তুমি যদি ওভারঅল যদি ধরো, এখান থেকেও তোমার 12 থেকে 13টা কোশ্চেন, 12 থেকে 13টা কোশ্চেন হচ্ছে হয়ে যায়, ঠিক আছে। 12 থেকে 13টা কোশ্চেন হয়ে যায়। তবুও আমরা কম করেই ধরি, আমরা 10টাই ধরি। আমরা এখান থেকে 10টা কোশ্চেনই ধরি যে 10টা কোশ্চেন আমরা অ্যান্সার করতে পারবো। তো টোটাল কতটা কোশ্চেন হলো এখানে? 45টা কোশ্চেন হলো প্লাস 10টা কোশ্চেন ইকুয়াল টু কত হলো? 55টা কোশ্চেন। 55টা কোশ্চেন যদি করি তাহলে কত হবে? 55টা কোশ্চেন করলে টোটাল মার্কস চলে আসে 110 মার্কস। এবং তোমাদের কাট অফ কত লাগবে? 75 থেকে 85। 90 যদি আসে তবুও তুমি 20টা মার্কসে এগিয়ে থাকবে। এই সিস্টেমে প্রিলিমসটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, প্রিলিমসের পড়াটা, তাহলে নিশ্চিত রূপে 2025 এর পরীক্ষায় তোমরা প্রিলিমস 100% শিওর কোয়ালিফাই করছো। প্রিলিমস 100% শিওর তোমরা কোয়ালিফাই করছো। এরপরে মেন্সের যেটা গল্প আছে, মেন্সের জন্য আমরা স্পেসিফিক্যালি কিভাবে প্রস্তুতি নেব এটা আমরা পরের ভিডিওতে করব। এখনকার ভিডিও শুধুমাত্র প্রিলিমসের জন্য আমরা আলোচনা করছি, এবং প্রিলিমসের আরেকটা পার্ট আছে সেটাকে সিস্যাট বলে, ওটার জন্য আমরা সেপারেটলি আলোচনা করব। এটা শুধুমাত্র প্রিলিমসের GS1 এর পার্ট নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং আমাদের অ্যাপ যে আছে রিবন আইএস সেটা ইনস্টল করবে। সেখানে অলরেডি তোমাদের অ্যাফোর্ডেবল প্রাইসে একটি কোর্স লঞ্চ করা হয়েছে,
সেই কোর্সটা করে আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইটস আ গ্যারান্টি ফ্রম মাই সাইড, তোমরা যদি ওই কোর্সটা যদি ভর্তি হও, এই বিষয়গুলো তোমাদের চিন্তা করতে হবে না, এগুলো দায়িত্ব আমার। তোমাদের প্রিলিমসে কি করে পাস করাতে হয় সেটার দায়িত্ব আমার, মেন্সে অ্যান্সার রাইটে কি করে লেখাতে হয় সেটার দায়িত্ব আমার। জাস্ট তোমরা ক্লাসে এনরোল করো, বাকিটা আমি দেখে নেবো। লিভ এভরিথিং টু মি, আমার কাছে ছেড়ে দাও, বাকিটা আমি দেখে নেবো। ঠিক আছে? যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই সবার সাথে শেয়ার করবে। ধন্যবাদ।